একজন মানুষ যার কাছে কখনো 3টে পাও কেনার টাকা ছিল না, টাকার অভাবে আত্মীয়স্বজন যাকে কখনো পাত্তা দিত না, আর পাওনাদাররা বাজারের মাঝখানে অপমান করত, ভাগ্য তাকে রাতারাতি কোটিপতি বানিয়েছে। কখনো কখনো পুরো ইমানদারির সঙ্গে কাজ করার পরেও কিছু পাওয়া যায় না, আর একটু বেইমানি করলেই টাকার পাহাড় জমে যেতে দেরি লাগে না, কিন্তু এর মূল্য মানুষকে কখনো না কখনো দিতেই হয়। এই কথা সেই সময়ের যখন বিগ বুল হর্ষদ মেহতা শেয়ার মার্কেট নিয়ে খেলছিল, আর এই খেলায় ভাস্কর কুমারকে খুঁজে পাওয়া গিয়েছিল। যদি আপনার মধ্যেও টাকা কামানোর ক্ষুধা থাকে, তাহলে এই ফিল্ম লাকি ভাস্কর আপনার জন্য। ভাস্কর সকালের হাঁটাহাঁটি শেষে দুধ নিয়ে বাড়ি ফিরছিল। তখনই সিবিআই অফিসার লক্ষ্মণ রাও এবং তার টিম তাকে থামিয়ে ব্যাংকে নিয়ে যায়। ভাস্করের বিরুদ্ধে ব্যাংকের ফান্ডের অপব্যবহারের মতো বেশ কিছু গুরুতর অভিযোগ ছিল। কিছু সিবিআই অফিসার তার বাড়িতেও পৌঁছে গিয়েছিল। আজ যা হচ্ছে তার শুরু হয়েছিল 1989 সালে। ভাস্কর মুম্বাইয়ের মগধা ব্যাংকে ক্যাশিয়ারের কাজ করে এবং একজন হাসি খুশি মানুষ। ব্যাংকের রিজিনাল ম্যানেজার হিমাংশু তাকে বেশি কাজ করার বিনিময়ে অ্যাসিস্ট্যান্ট রিজিনাল ম্যানেজার করার লোভ দেখিয়েছে। অন্যদিকে ভল্ট ম্যানেজার নারায়ণ ব্যাংকে দেরিতে আসা এবং তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য বিখ্যাত। তার তত্ত্বাবধানেই টাকা তোলা এবং রাখা হয়, কিন্তু তিনি ভাস্করের উপর অন্ধ ভরসা করেন। ব্যাংকের প্রধান কর্তৃপক্ষ হলেন জিএম বিনোদ এবং এজিএম শ্রীকান্ত। ভাস্কর তার কাজের জন্য গত 3 বছর ধরে ব্যাংকের সেরা কর্মচারী। তার স্বপ্ন ব্যাংকের জব্দ করা সম্পত্তি নিলামে কেনা। ফোনের ব্যাপারে ভাস্করের সঙ্গে কথা বলতে এসেছিল, কিন্তু তার কাছে রাখার মতো কিছুই ছিল না। ভাস্কর যেখানে থাকে সেখানকার প্রায় প্রত্যেকের কাছ থেকে সে কিছু না কিছু ধার নিয়েছে, সবচেয়ে বেশি পটেল ভাইয়ের কাছ থেকে। পটেল তাকে শেষ সতর্কতা দিয়ে ছেড়ে দিয়েছিল। ভাস্কর একটি পুরনো বাড়িতে থাকে। তার একটি ছোট ভাই ইঞ্জিনিয়ারিং পড়ছে এবং একটি ছোট বোন কলেজে পড়ে। মা আগেই মারা গিয়েছেন। বাবা প্রহ্লাদ কুমার একসময় শীর্ষস্থানীয় সিএ ছিলেন। তারপর নতুন ব্যবসায় বন্ধুদের দ্বারা প্রতারিত হন এবং তখন থেকে তিনি কথা বলা বন্ধ করে দিয়েছেন। ভাস্করের একমাত্র ভরসা তার স্ত্রী সুমতি। সে রান্নায় দক্ষ এবং নিজের ফুড ব্যবসার স্বপ্ন নিয়ে বেঁচে আছে। ভাস্করের একটি সুন্দর ছেলে কার্তিকও আছে। আজ সুমতির ভাইয়ের ছেলের জন্মদিন। কাপড়ের অভাবে কার্তিককে প্রতিবার একই টি শার্ট পরে যেতে হয়। মা বলেছিল হিরো লাগবে। কাপড়ের পরে সমস্যা ছিল উপহারের, কিন্তু এত টাকা কোথায়? তাই সুমতি কার্তিকের একমাত্র খেলনাটি উপহার হিসেবে দিয়ে দিল। ভাস্কর তার শালার কাছে গিয়েছিল, কিন্তু সে ভাস্করের খোঁজ খবরও নিল না এবং অন্য অতিথিদের আপ্যায়ন করতে লাগলো। রান্নাঘরে সুমতির মা আলাদাভাবে মাথা খারাপ করছিল। হদ হলো যখন সে বলল, তুই এখানে আয়, আমরা তোর দ্বিতীয় বিয়ে দিয়ে দেব। সুমতির আগে বাইরে এলো, দেখলো তার ভাবি কার্তিককে আর কেক দিতে মানা করছে। সুমতি কার্তিককে প্লেট নামিয়ে রাখতে বলল এবং ভাস্করকে গিয়ে বলল, চল চলে যাই। তারা কিছু না খেয়েই সেখান থেকে চলে গেল। পথে তারা এক জায়গায় বড়া পাও খেতে থামলো, কিন্তু ভাস্করের কাছে মাত্র 2টো বড়া পাওয়ের টাকা ছিল। কিন্তু দোকানদার তার উপর দয়া করে একটি বড়া পাও ফ্রি দিয়ে দিল। ভাস্কর তার নিজের ভাগেটাও কার্তিককে দিয়ে দিল। কার্তিক তো খুশি হয়ে গেল, কিন্তু সুমতি তার পরিবারের বৈষম্যপূর্ণ আচরণে খুবই দুঃখিত ছিল। সে বলতে লাগলো, আমাদের কাছে টাকা নেই, তাই না ভালোবাসা মিলল না সম্মান। সুমতি এবং ভাস্কর কলেজ থেকেই একে অপরকে পছন্দ করত এবং পরিবারের বিরোধিতা সত্ত্বেও সুমতি ভাস্করের সঙ্গে বিয়ে করেছিল। এত অর্থনৈতিক সংকটের মধ্যেও তার ভাস্করের প্রতি কখনো কোনো অভিযোগ ছিল না। ভাস্করকে পাওনাদারের কাছ থেকে লুকিয়ে থাকতে হচ্ছিল। তার সমস্ত ধার পরিশোধ করা এবং ধনী হওয়ার শেষ আশা ছিল অ্যাসিস্ট্যান্ট রিজিয়নাল ম্যানেজারের পদ, যার জন্য ভাস্কর প্রাণপণ চেষ্টা করছিল। পরের দিন ক্যাফেতে আবার অ্যান্থনি এলো। ঋণের জন্য সে বলল, মালয়েশিয়ার একটি জাহাজ আছে যেখানে আমার 30টি টিভি রাখা আছে, সেগুলো ছাড়াতে আমার 2 লাখ টাকা লাগবে। ভাস্কর তো মানা করে দিল, কিন্তু সাম্বা তাকে তার শালার কাছ থেকে ধার নিয়ে 10% সুদে দেওয়ার আইডিয়া দিল। অ্যান্থনি তৎক্ষণাৎ বলল, চলবে স্যার, এবং তার কন্ট্যাক্ট দিয়ে দিল। ভাস্কর জানতো শালা 1 কড়িও দেবেন। মন্দির থেকে বেরোবার সময় পটেল তাকে ধরে ফেললো এবং বলল, মানিব্যাগ বের কর আর টাকা দে। ভাস্করকে বাধ্য হয়ে মানিব্যাগ দিতে হলো, যা খালি ছিল। পটেল আরও রেগে গেল। তারপর তার স্কুটার দেখে সে চাবি চাইতে লাগলো এবং জোর জবরদস্তিতে ভাস্করের পকেটই ছিঁড়ে দিল। তারপর স্কুটার নিয়ে চলে গেল। স্কুটার তো গেলই, সঙ্গে এত মানুষের সামনে ইজ্জাতেরও ধুলোয় মিশে গেল। ভাস্করকে তাড়াতাড়ি ব্যাংকে যেতে হতো, কিন্তু যাওয়ার কোনো উপায় ছিল না। পকেটে টাকাও ছিল না, আর পকেটই বা কোথায় ছিল? সে হেঁটেই দৌড়ে যেতে লাগলো। ব্যাংকে পৌঁছে দেখলো জিএম বিনোদ পদে যাওয়ার নাম ঘোষণা করছেন। আর দুঃখের বিষয়, এত পরিশ্রম করার পরেও পদটি অন্য কাউকে দেওয়া হলো। হিমাংশু বলল, আমি পুরো চেষ্টা করেছি, কিন্তু শেষ সিদ্ধান্ত জিএম বিনোদের হাতে ছিল। ভাস্করের শেষ আশাও শেষ হয়ে গেল। ক্যাফেতে সাম্বা বলল, হিমাংশু তোর নামই রিকমেন্ড করেনি, কারণ তারা দুজনেই বাঙালি, তাই তার প্রমোশন হলো। ভাস্করের রক্ত গরম হয়ে গেল। সে সোজা হিমাংশুর কাছে গিয়ে সব রাগ বের করে দিল। এবার হিমাংশুর পালা। সে বলল, তোমাকে এত ঋণ আমি দিয়েছি, আর কি আমি কি জানি না তুমি ক্যাফেতে বসে কি সাইড বিজনেস করো? আমি এসব জিএমকে বলে দেব। ভাস্কর বুঝলো সে কি করে ফেলেছে। প্রমোশন তো গেলই, চাকরিটাও না চলে যায়। সে হিমাংশুর সামনে কাঁদতে অনুনয় করতে লাগলো এবং অন্যদের বলার পর তবে কোথায় গিয়ে হিমাংশু তাকে মাফ করল। যে ব্যাংকে ভাস্কর এত বছর দিয়েছে এবং যাদের কাছ থেকে সম্মান কামিয়েছে, আজ তাদের সামনে সব কিছু ধুলায় মিশে গেল। ভাস্কর মুখ ধুয়ে সব ভুলে আবার কাজে লেগে গেল। আদৌ আর কোনো উপায়ও তো ছিল না।
আজ প্রমোশন তো গেলই, উপরন্তু হিমাংশু তার স্বপ্নের গাড়িটাও কিনে নিল। সে গাড়িটি নিলামে কিনে নিয়েছিল। আজ সকাল থেকে কিছু খায়নি, তাই সাম্বা তাকে ক্যাফেতে নিয়ে গেল। সেখানে অ্যান্থনি আবার এলো। ভাস্কর তাকে নিজের কাছে বসালো এবং জিজ্ঞাসা করল, যদি তোমার কাছে 2 লাখ টাকা থাকে তুমি কি করবে? এ বলল, 2 ঘন্টায় দ্বিগুণ করে দেব স্যার। ভাস্কর তৎক্ষণাৎ তার ব্যাগ থেকে নোটের গোছা বের করে অ্যান্থনির হাতে রাখল এবং বলল, যত লাভ হবে তাতে আমাকে এবং সাম্ভাকে 20% দিতে হবে। কিন্তু এই টাকা এলো কোথা থেকে? টাকা এসেছিল ব্যাংক থেকে। সাম্ভা বলল, ভাই এমন কেন করলি? জেল হয়ে যাবে। কিন্তু ভাস্কর পরিবারের দায়িত্বের কারণে বাধ্য ছিল। সেখান থেকে তারা 3 জন একসঙ্গে চলে গেল। পথে অ্যান্থনি বলল, ব্র্যান্ডেড যে টিভি এখানে 40 থেকে 50 হাজারে মেলে, সেগুলো অন্য দেশে 8 থেকে 9 হাজারে মেলে। কারণ আমাদের সরকার নানা রকমের ট্যাক্স লাগায়। ট্যাক্স থেকে বাঁচতে এগুলোকে স্পেয়ার পার্টস বলে আনা হয় এবং একটু জানাশোনা থাকলে এর তদন্ত থেকে বাঁচা যায়। জাহাজের ক্যাপ্টেন তো তার বন্ধু। ভাস্কর বাড়িতে নেমে গেল, কিন্তু সাম্বা অ্যান্থনির সঙ্গেই গেল। বাড়ি গিয়ে দেখল সুমতি দাঁড়িয়ে আছে। হোটেলে স্কুটার নিয়ে যাওয়ার কথা তার জানা হয়ে গিয়েছিল। ভাস্কর বলল, প্রমোশনও হাতছাড়া হয়ে গেল। তাদের কি অনেক দেরি হয়ে গিয়েছিল, কিন্তু তখনও কোনো খবর নেই, যদিও 2 ঘন্টার কথা ছিল। ভাস্করের মনে নানা রকমের ভাবনা চলছিল। তারপর রাতে সুমতি বলল, সাম্বা এসেছে। বাইরে দেখল দুজনেই হাসছে। টিভি বেচে পুরো 2.5 লাখ টাকা লাভ হয়েছিল। ভাস্কর পেল 2.5 লাখ। সুমতি বুঝতে পারল না টাকা কোথা থেকে এলো। ভাস্কর ব্যাংক থেকে যে 2 লাখ নিয়েছিল, সেদিন রেজিস্টারে 2 লাখের এন্ট্রি কম করেছিল, যা সে কাউন্টারে ফেরত রেখে পরের সোমবার অ্যাডজাস্ট করে দিয়েছিল। আর এভাবে একটি ছোটখাটো স্ক্যাম সফল হলো। সেই টাকা দিয়ে ভাস্কর তার সমস্ত ধার পরিশোধ করে দিল। কিন্তু এ তো শুধু শুরু। টাকার নেশা একবার যাকে লাগে সে আর কোথায় থামে। ভাস্কর এই পদ্ধতি অবলম্বন করে অ্যান্থনির সঙ্গে কাজ শুরু করল এবং দিন দুগুণ রাত 4 গুণ উন্নতি হতে লাগলো। কিন্তু সুমতি এত খরচে অবাক হয়ে গিয়েছিল। একদিন সে জিজ্ঞাসা করল, প্রমোশন না পাওয়ার পরেও তোমার কাছে এত টাকা কোথা থেকে এলো? তখন ভাস্কর তাকে মিথ্যে বলল যে, আমি অ্যান্থনির সঙ্গে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছি এবং তাতেই আমি সব ঋণ পরিশোধ করেছি। সুমতি খুব খুশি হলো। সে বলল, পরের সপ্তাহে কার্তিকের জন্মদিন আসছে, তাই এবার আমরাও সবার সঙ্গে উদযাপন করব। জন্মদিনে সবাইকে ডাকা হলো। আত্মীয়রা ভাস্করের উন্নতি দেখে ঈর্ষায় জ্বলছিল আর ব্যাংকের লোকেরা অবাক হয়ে গিয়েছিল। কিন্তু কাজ এমন ছিল যে সবাইকে খরচের ব্যাপারে মিথ্যে বলতে হচ্ছিল। তার বাবা এসব লক্ষ্য করছিলেন। পার্টি শেষ হলো এবং সবাই চলে যাওয়ার পর অ্যান্থনি বলল সে তার ছেলের কাছে আমেরিকায় যাচ্ছে চিরকালের জন্য, কিন্তু খালি হাতে নয়। তার আগে একটা বড় হাত মারার কথা ভেবেছে, কিন্তু তার জন্য 10 লাখ টাকা লাগবে। এত টাকা ব্যাংক থেকে তোলা কঠিন ছিল। কিন্তু যখন ভাস্কর তার ছেলেকে জিজ্ঞাসা করল কেমন লাগলো, তখন সে কাঁদতে লাগলো। তার পুরনো দিন মনে পড়ছিল, যখন তার বন্ধুরা একই কাপড় পরার জন্য ঠাট্টা করত। তখন ভাস্কর সিদ্ধান্ত নিল যে সে তার পরিবারের জন্য ঝুঁকি নেবে। পরের দিন সে ব্যাগের বদলে স্যুটকেস নিয়ে যাওয়া ঠিক মনে করল, কারণ পরিমাণ বড় ছিল। ব্যাংকে পৌঁছে সে নারায়ণকে স্যুটকেসের ব্যাপারে মিথ্যা বলল যে আমাকে এখান থেকে সোজা অন্য শহরে যেতে হবে। তাই ভাস্কর সাধারণ দিনের তুলনায় ভর থেকে 10 লাখ টাকা বেশি তুলে নিল এবং কাজ শুরু করল। কিন্তু আজ নারায়ণ সরে যাওয়ার নামই নিচ্ছিলেন না। ভাস্কর জিজ্ঞাসা করল, তিনি বললেন আমি আসছি। তখন তারা দুজনে একটি পরিকল্পনা করল। সাম্বা অপরিচিত হয়ে নারায়ণকে ফোন করে কথা বলতে লাগলো। ততক্ষণে ভাস্কর টাকা সুটকেসে রেখে দাঁড়িয়ে গেল। নারায়ণ বললেন, আমি কথা বলছি, তুমি গিয়ে রাখো। আর এই পরিকল্পনাও সফল হলো। সেই টাকা দিয়ে তারা 3টি দামি গাড়ি কিনেছিল। গাড়ি কিনে তো ফেললো, কিন্তু যাকে বিক্রি করার কথা ছিল সে শেষ মুহূর্তে মানা করে দিল। এবার টেনশন শুরু হলো, এখন কি করা যায়? ভাস্কর বলল, লাভে একসঙ্গে ছিলাম, তাহলে বিপদেও একসঙ্গে থাকবো। এই গাড়ি কেনার মতো কেউ নেই। অ্যান্থনি খোঁজ করে দেখল গোয়ায় একজন ক্রেতা পাওয়া গেল। তাদের তৎক্ষণাৎ গোয়ার উদ্দেশ্যে রওনা হতে হলো, কারণ পরের দিনই টাকা ফেরত রাখতে হবে। পথে যাতে কেউ না থামায় তাই গাড়িতে সরকারি নাম্বার প্লেট লাগিয়ে দেওয়া হলো। তারপর একটি চেকপোস্টে পুলিশ থামিয়ে দিল। কিন্তু ভাস্কর এরও ব্যবস্থা করে রেখেছিল। সে কিছু ভিখারিকে নেতা বানিয়ে গাড়িতে বসিয়ে রেখেছিল এবং মনোযোগ ভাঙানোর জন্য একজন সুন্দরীও সঙ্গে ছিল। পুলিশওয়ালা তো চাকরি যাওয়ার ভয়ে ঘাবড়ে গেল। ভাস্কর বলল, চিন্তা করবেন না, আপনি শুধু গোয়ায় ফোন করে বলে দিন যে আমাদের গাড়িগুলো বিনা চেকিংয়ে যেতে দেওয়া হোক। আর ভাস্করের শিয়ালের মতো বুদ্ধির কারণে অবশেষে কারা গোয়ায় পৌঁছে গেল। 2 বন্ধুর ভাগে 8 লাখ টাকা এলো। ভাস্কর ভিখারিদেরও 1-1 লাখ দিল এবং সাহায্যের জন্য ধন্যবাদ জানালো। তারপর সেখান থেকে তারা বোম্বে এয়ারপোর্টে চলে গেল। অ্যান্থনি তার টাকা নিয়ে আমেরিকায় চলে গেল এবং ভাস্কর ব্যাংকের টাকা নিয়ে ব্যাংকে ফিরল। কিন্তু সেখানে তো আগে থেকেই পুলিশ হাজির ছিল। সবাই কি স্ক্যামের কথা জেনে গেছে? এক মুহূর্তের জন্য মনে হলো এবার তো গেল। কিন্তু পুলিশ তাকে পাশ কাটিয়ে হিমাংশু এবং নতুন এআরএমকে নিয়ে গেল। তারা দুজনেই ঘুষ নিয়ে ঋণ দিত। ভাস্কর ভয়ে ভয়ে তার জায়গায় বসে পড়ল। তারপর নারায়ণ টাকা তোলার জন্য ডাকলেন। তিনি বললেন, হিমাংশু প্রমোশনের বদলে তার কাছ থেকেও টাকা নিয়েছিল। তোমার সঙ্গে তার খুব অন্যায় হয়েছে। তারপর রেজিস্টারে এন্ট্রি করার সময় ভাস্কর 1 লাখ টাকা বেশি বলল। নারায়ণও তার কথায় ভরসা করে এন্ট্রি করে দিলেন। তারপর যখন সে কাউন্টারে বসেছিল, হঠাৎ জিএম স্যুটকেস দেখে জিজ্ঞাসা করলেন, এটা কি? ভাস্কর গ্রাম থেকে সোজা ব্যাংকে আসার অজুহাত দিল, কিন্তু জিএম বললেন, খোলো এটা। তাকে হয়তো সন্দেহ হয়েছিল। তিনি ভল্ট ম্যানেজার নারায়ণকে দেখে টাকা গোনার কথা বললেন। ভাস্কর স্যুটকেস খুলতে লাগলো এবং নারায়ণ টাকা গুনতে লাগলেন। স্যুটকেস পুরনো হওয়ায় খুলছিল না, আর যখন খুলল তখন একই
সুটকেসে তো শুধু কাপড়। নারায়ণ বললেন, টাকাও পুরো আছে। আসলে ভাস্কর আসার সময় টাকা বের করে ওপরে রেখে দিয়েছিল এবং পরে নারায়ণ সেগুলো যোগ করে পুরো বলে দিয়েছিলেন। হিমাংশুর স্ক্যামের পর থেকে জিএম এর কারো ওপরই ভরসা ছিল না। যাই হোক, সে বেঁচে গেল। সাম্বা বলল, আমরা অ্যান্থনির জায়গায় অন্য কাউকে খুঁজে নেব। কিন্তু ভাস্কর গত 2 দিনের ঘটনায় ভয় পেয়ে গিয়েছিল এবং আজ তো সে অল্পের জন্য বেঁচে গেল, তাই সে এখানেই থামার সিদ্ধান্ত নিল। কিন্তু সাম্বা থামল না। পরের দিন সে ব্যাংকে ইস্তফা দিয়ে এক নতুন ট্রেডারের সঙ্গে ব্যবসা শুরু করল, আর ভাস্করের কামানো টাকাও তাকে তার ভাইকে দিতে হলো। সে পড়াশোনার জন্য বিদেশ যাচ্ছিল। পরের দিন যখন সে ব্যাংকে পৌঁছল, তখন জানা গেল চেয়ারম্যান স্যার এসেছেন এবং ব্যাংক হিমাংশুর গাড়িও জব্দ করেছে। তিনি ভাস্করকে ডেকে পাঠালেন। ভেতরে সব অফিসার বসেছিলেন। চেয়ারম্যান বললেন, হিমাংশুর স্ক্যামের কারণে ব্যাংকে সুনাম কমেছে, তাই আমরা কিছু লোককে চাকরি থেকে বের করে দিচ্ছি। ভাস্কর ভয় পেয়ে গেল। কিন্তু চেয়ারম্যান বললেন, কিছু লোকের প্রমোশনও হবে। বর্তমানে রিজিওনাল ম্যানেজার এবং এজিএম এর পদ খালি আছে, কারণ তারা বেঙ্গালুরুর শাখায় চলে যাচ্ছে। এত বছরের ইতিহাসে কোনো জুনিয়র লেভেলের কর্মচারী সরাসরি সিনিয়র ম্যানেজমেন্ট লেভেলে প্রমোট হয়নি। অভিনন্দন ভাস্কর, এখন তুমি মগধা ব্যাংক কোলাবা শাখার নতুন এজিএম। তোমার বেতন হবে 1,19,500। আর কিছু চাও? তখন ভাস্কর তার পছন্দের গাড়িটি চাইল এবং সেই গাড়ি নিয়েই বাড়ি গেল। বাড়ি গিয়ে প্রমোশনের খবর সুমতিকে শোনালো। সেও খুশি হয়ে গেল। কিন্তু আসল গল্প তো এখন শুরু হবে। ভাস্করের ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ দেখে লক্ষণ রায়ের মাথা ঘুরে গেল। একজন সাধারণ ব্যাংক কর্মচারীর অ্যাকাউন্টে 1 কোটি টাকা। এর পিছনের গল্প এমন। ভাস্কর যখন এজিএম হলো, তখন চেয়ারম্যান তাকে একটি গুরুত্বপূর্ণ কাজ দিলেন, কারণ জিএম বিনোদ বেঙ্গালোর শাখা স্থাপন করতে ব্যস্ত ছিলেন। এই কাজ ছিল হর্ষদ মেহতার সঙ্গে লেনদেন। যখন একটি ব্যাংক অন্য ব্যাংক থেকে ঋণ নেয়, তখন মাঝে একজন ব্রোকার থাকে। এই ব্রোকার ছিল হর্ষদ মেহতা। হর্ষদ মেহতার কোম্পানি হলো গ্রো হাই। তার অ্যাসিস্ট্যান্ট সুরজ কটারি ব্যাংক থেকে বিআর নিয়ে আসত, যার ভিত্তিতে টাকা হর্ষদের অ্যাকাউন্টে পাঠানো হতো এবং হর্ষদের অ্যাকাউন্ট থেকে কটারি ব্যাংকে। এতে হর্ষদ কিছু শতাংশ কমিশন পেত। কিন্তু ভাস্কর একদিন জানতে পারল যে মগধা ব্যাংক থেকে হর্ষদের অ্যাকাউন্টে যে টাকা পাঠানো হচ্ছে তা কটারি ব্যাংকের বদলে গ্রো হাইয়ের অ্যাকাউন্টে যাচ্ছে, এবং এই কারণে সুরজ প্রথম দেখায় ভাস্করকে দামি উপহার দিতে চেয়েছিল। এই স্ক্যামের সূত্র ধরে সে কটারি ব্যাংকে গেল, কিন্তু তারা তো আগেই বিক্রি হয়ে গিয়েছিল। তার জিএম বলল, আপনি হর্ষদ ভাইয়ের সঙ্গে কথা বলুন। আবার যখন সে বিএসসি গেল, তখন হর্ষদ এবং শেয়ার মার্কেটের খেলা বুঝতে পারল। প্রথমে হর্ষদ কোনো কোম্পানির অনেক শেয়ার সস্তায় কিনে নিত, তারপর লোকেদের বলে তার শেয়ার কিনতে বলতো যতক্ষণ না তার দাম বাড়ে, আর দাম বাড়লে একসঙ্গে সব শেয়ার বিক্রি করে এক ঝটকায় কোটি কোটি টাকা কামিয়ে নিত। আর এই কাজের জন্য সে ব্যাংকেরও ব্যবহার করছিল। কিন্তু এতে ভাস্করের তো 1 টাকারও লাভ ছিল না। সে সুরজকে ফোন করে দেখা করতে ডাকলো। সুরজ হর্ষদ ভাইয়ের পক্ষ থেকে তাকে চেক দিল, কিন্তু ভাস্কর বলল, আমার দাম আমি নিজেই ঠিক করব। এবার থেকে যত বিআর নিয়ে আসবে তার 1% আমাকে দিতে হবে। টাকা ক্যাশে নেব এবং তুমি যে কোম্পানির শেয়ার বিক্রি বা কিনবে তার তথ্য একদিন আগে আমাকে দিতে হবে। সুরজ বলল, ডান। সে বুঝতে পারল না যে আগে উপহার কেন নিল না। ভাস্কর বুঝিয়ে দিল, ডিল সবসময় বাদশাহাদের মতো হওয়া উচিত, প্যাদাদের মতো নয়। এবার কমিশনের কালো টাকাকে সাদা করার প্রয়োজন ছিল, তাই অ্যান্থনি যাওয়ার সময় তার একজন লোককে ভাস্করের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল। সে বলল, এর সবচেয়ে ভালো উপায় হলো লটারির টিকিট বিক্রেতারা 3% কমিশন নিয়ে জয়ী টিকিট দেবে। পরের দিন ভাস্কর খবরের কাগজে নম্বর দেখল যা তার লটারির টিকিটের ছিল, আর এভাবে 2.5 লাখ টাকা সাদা হয়ে গেল। তারপর সে একজন ব্রোকারের কাছে গিয়ে সেখানে তার ট্রেডিং অ্যাকাউন্ট খুলল। তারপর সন্ধ্যায় সুরজের ফোন এলো। সে বলল, কাল মার্কেট খুলতেই ফলানো কোম্পানির যত শেয়ার কিনতে হয় কিনে নাও। আর ভাস্কর ঠিক তাই করল, 1 লাখ টাকার শেয়ার কিনে নিল। 2 সপ্তাহ পর সুরজের ফোন এলো। সে বলল, আজ সন্ধ্যার মধ্যে সব শেয়ার বিক্রি করে দাও। ভাস্কর তার ব্রোকারের কাছে ফোন করলো, কিন্তু লাগলো না। সে নিজেই যাওয়ার জন্য দেখলো রাস্তায় লম্বা জ্যাম লেগে আছে। এবার তো হেঁটেই দৌড়ানো ভালো। দৌড়তে দৌড়তে সে ব্রোকারের কাছে গিয়ে শেয়ার বিক্রি করতে বলল। সে কমিশন থেকে 8 লাখ টাকা কামালো। ব্রোকারেরও ভালো দিন এলো। ভাস্করের তো পা মাটিতে ঠিক ছিল না। লক্ষণ জিজ্ঞাসা করল, 2 সপ্তাহে 70 লাখ কামানোর পর তুমি একদিনে 69 লাখ খরচ করে দিলে? ভাস্কর বলল, তার ছোট বোনের বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, তাই বিয়ের কেনাকাটার জন্য সে তার গাড়ি নিয়ে একটি জুয়েলারি দোকানে গেল। ভাস্কর পানি চাইল, তাকে নিজেই গিয়ে খেতে বলা হলো। আর গহনা পছন্দ করার পর তারা চেক নিতে মানা করলো। তখন ভাস্কর তাদের নিয়ে প্রথমে ব্যাংকে গেল এবং ক্যাশ নিয়ে এলো। কিন্তু তার আগে সে কাপড়ের দোকানে থামল এবং নোটে ভরা ব্যাগ রাখলো। এত টাকা দেখে দোকানের মালিক নিজে তাদের কাপড় দেখাতে লাগলো। তারা সবচেয়ে দামি কাপড় কিনল, কারণ জুয়েলারি দোকানে ভাস্করের পরিবারকে গরিব ভেবে বৈষম্য করা হচ্ছিল। মানুষ গাড়ি দেখেই তাদের আচরণ বদলে ফেলে। তাই ভাস্করও কাপড় কেনার পর গাড়ির শোরুমে গিয়ে 16 লাখ টাকার বড় গাড়ি কিনে নিল। তারপর তো তার রওলা জমে গেল। ভাস্কর তার প্রতিপত্তি দেখানোর জন্য এমন জিনিসও কিনে ফেললো যার প্রয়োজন ছিল না। বোনের বিয়ে ধুমধামে সম্পন্ন হলো। কমিশনের টাকা বারবার লটারি দিয়ে সাদা করলে সমস্যা হতে পারত, তাই তারা মানি লন্ডারিংয়ের সাহায্য নিল। বিদেশে এই কাজের জন্য অনেক কোম্পানি তৈরি করা হয়েছে, কিন্তু এই কাজের জন্য ভাস্করেরও একটি কোম্পানি থাকা দরকার ছিল। তাই সে সুমতির স্বপ্ন পূরণ করে আচার বিক্রির ব্যবসা শুরু করালো
এবং সেই ছেলেকে কাজে রাখল। তারপর বিদেশের সেই জাল কোম্পানিগুলো থেকে আচারের অর্ডার আসতে লাগলো এবং টাকা সাদা হতে লাগলো। বেচারি সুমতি এটাকে তার তৈরি সুস্বাদু আচারের ফল ভাবছিল। যত টাকা বাড়ছিল, ভাস্করের অহংকারও বাড়ছিল। তার গাড়ি রাস্তার মাঝে রাখার জন্য সে পাড়ার লোকদের টাকা দিতে শুরু করলো। সে সুমতির সঙ্গে অহংকার করে কথা বলতে লাগলো এবং নারায়ণ স্যারের সেকেন্ড হ্যান্ড স্কুটারের মিষ্টি খাওয়াও মানা করে দিল। একদিন পাটেল তার গাড়ির সামনে স্কুটার নিয়ে এলো এবং তখন ভাস্করের রাগ ফেটে পড়ল। সে পাটেলের স্কুটার ভেঙে দিল এবং ছেলেকে বলল, ওকে 10,000 টাকা দিয়ে দাও। সুমতি বলল, তুমি এ কি করছো? এত অহংকারী কিভাবে হয়ে গেলে? ভাস্কর বলল, আমি খারাপ নই, শুধু ধনী হয়ে গেছি। আর এই যে তোমার ফুড ব্যবসা চলছে, তাও আমার জন্যই। কিন্তু এবার ভাস্করের একটা ধাক্কা লাগতে চলেছিল। একদিন কটারি ব্যাংকের জিএম হরিহরন তার কাছে এলো। ভাস্কর তার বিয়ারের উপর কাজ করছিল। এত টাকা অ্যাডজাস্ট করা কঠিন হয়ে পড়ছিল। কিন্তু হরিহরন বলল, সে তো এত টাকার বিয়ার কখনো ইস্যু করেনি। সে দেখল, তখন জানা গেল হর্ষদ জাল বিয়ার তৈরি করেছিল। হরিহরন তো কাঁদতে লাগলো। সে ভাস্করকে বলল, কাউকে বলো না, নইলে আমরাও ফেসে যাব। আর সেখান থেকে চলে গেল। তার ব্লাড প্রেশারের ট্যাবলেটগুলো সেখানেই রয়ে গেল। বাইরে দেখল সে পড়ে আছে। সে বেশি ডোজ নিয়ে নিজের জীবন দিয়ে দিয়েছিল। হাসপাতালে সুরজও এলো। ভাস্কর তাকে ধরে সব বন্ধ করতে বলল এবং হুমকিও দিল, কিন্তু টাকার নেশা সবচেয়ে বড়। সুরজ বলল, হর্ষদ ভাই সব সামলে নেবেন। সেই দিন ভাস্করকে থানায় যেতে হলো, কারণ তার বন্ধু সাম্বা ধরা পড়েছিল। সাম্বা যে নতুন ট্রেডারের সঙ্গে কাজ শুরু করেছিল, সে তাকে ভোঁকা দিয়ে সব টাকা নিয়ে চলে গিয়েছিল। সে নিঃস্ব হয়ে গিয়েছিল। এদিকে সুমতির ভাইয়েরও খারাপ সময় চলছিল। সে ভাস্করের কাছে সাহায্য চাইছিল। সুমতির মা বলল, দেখ তোর স্বামী কিভাবে অহংকার করছে, ও তোর আছাড়ের টাকা, তাই না? সুমতি আবার রেগে গেল। সে বলল, যখন আমাদের কাছে টাকা ছিল না, তখন তুমি কত সাহায্য করেছিলে, কেক খাওয়ানো ভারী হয়ে যাচ্ছিল, আর এখন তুমি চাও আমার স্বামী তোমার ওপর সব টাকা উড়িয়ে দিক? ভাস্কর তাকে নিয়ে যেতে লাগলো। তখন তার মা বলল, ভুলে যাস না, ফুড ব্যবসার আইডিয়া আমিই দিয়েছিলাম। আঘাত পেয়ে সুমতি তার দোকানে গিয়ে ভাঙচুর করল। তার দুঃখ এই নয় যে মা উল্টোপাল্টা বলল, বরং এই যে ভাস্কর এখন বদলে গেছে, মানুষের মন আঘাত করতে শুরু করেছে। সুমতি বলল, আমার আগের ভাস্করকে ফিরিয়ে দাও। তারপর যখন ভাস্কর তাকে মানাতে গেল, তখন পিছন থেকে বাবা বললেন, তোমার সঙ্গে আমার কথা আছে। কার্তিক প্রথমবার দাদার কণ্ঠ শুনল। তিনি জিজ্ঞাসা করলেন, এসব কি? ভাস্কর অন্যদের মতো তাকেও মিথ্যে বলতে লাগলো। কিন্তু তার বাবা একসময় শীর্ষ সিএ ছিলেন। তিনি সব জানতেন সে কি খেলা খেলছে। শুরুতে এসব পরিবারের জন্যই করা হয়, কিন্তু তারপর তাকেই ভুলে যাওয়া হয়। তোমার এর নেশা ধরে গেছে, এখন থামো। ভাস্কর বলল, ঠিক আছে। সুমতিও সব সত্য জেনে গিয়েছিল। ভাস্কর ফুডের দোকান বন্ধ করে দিল এবং তার সব ব্যবসাও। আর সুরজকে সে তাড়িয়ে দিল। জিএম এবং চেয়ারম্যান তাকে ফোন করে হর্ষদের বিয়ার ক্লিয়ার করার জন্য চাপ দিতে লাগলো। কিন্তু ভাস্কর তাদের কথায়ও তা করছিল না। এখন সে সব ঠিক করতে ব্যস্ত ছিল। ছোট ভাইকে বিদেশে বাড়ি কেনার টাকা দিয়ে দিল এবং নিজের বাড়ি বোনের নামে করে দিল। শুধু তাই নয়, শালারও সাহায্য করল এবং তার বন্ধু সাম্বাকে তার সঙ্গে কাজে লাগিয়ে দিল। তার পুরনো গাড়ি নারায়ণ স্যারকে ফ্রি দিয়ে দিল এবং পটেলকে স্কুটার দিয়ে দিল। এভাবে ভাস্কর অবশেষে সুমতিকে মানিয়ে নিল। পরের দিন জিএম বিনোদ বললেন, সুরাজের বিয়ার ক্লিয়ার করো। কিন্তু ভাস্কর মুখের উপর মানা করে দিল এবং বলল, আপনি কোনো মানুষের পিয়ের সামনে আমার সঙ্গে এভাবে কথা বলবেন না। বিনোদ হুমকি দিলেন। তখন ভাস্কর তার ইস্তফা দেখিয়ে দিল এবং বাইরে গিয়ে সবার সামনে বলল, যে ব্যাংক আমাকে এত কিছু দিয়েছে তার সঙ্গে প্রতারণা করতে পারি না, আমি যাচ্ছি। আর পরের দিনই তাকে সিবিআই ধরে নিল। লক্ষণ বলল, আমরা কোনো গড়বড় পাইনি, তবুও যদি আমরা ইডিকে কেস দিই তাহলে তোমার সব অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে, এক পয়সাও হাতে আসবে না। তারপর ইডির চক্কর কাটতে থাকবে। ভাস্করের ঠান্ডায় ঘাম বেরিয়ে গেল। কিন্তু এ থেকে বাঁচার একটা উপায় আছে। তোমাকে তোমার 1 কোটি টাকা গ্রো হাইয়ের অ্যাকাউন্টে জমা করতে হবে। তখন বোঝা গেল এর পেছনে চেয়ারম্যানেরই হাত ছিল। তারা ভাস্করের টাকা দিয়ে ব্যাংকের ক্ষতিপূরণ করাতে চাইছিল। বিনোদ বললেন, এর ব্যাংক ব্যালেন্স দেখে তো আমার ঈর্ষা হচ্ছিল। ভাস্করের বুদ্ধির প্রশংসা করলেন। তিনি বললেন, আমরা সবাই হর্ষদের সঙ্গে জড়িত ছিলাম এবং সেই জাল বিয়ারও আমরাই তৈরি করেছিলাম। কিন্তু হর্ষদের লোভ বাড়তেই থাকলো। আমরা জানতাম না যে লাভের সঙ্গে ঝুঁকিতেও ভাগিদার হতে হবে। তুমি যখন স্ক্যামের কথা জানতে পারলে, তখন বুদ্ধি খাটিয়ে প্রথমে নিজের পেট ভরে নিলে, কিন্তু হরিহরনের মৃত্যুর পর তুমি সব ধ্বংস করে দিলে এবং রিজার্ভ ব্যাংকে অভিযোগও করে দিলে। এখন ক্ষতিপূরণ তোমার টাকা দিয়েই হবে। ভাস্কর চেকে সই করে দিল এবং চেয়ারম্যানকে বলল, ভালো খেলেছেন স্যার। তারা দুজন কথা বলতে লাগলো যে এখন এ বাড়ি যাবে এবং চুপচাপ ঘুমিয়ে পড়বে। কিন্তু তার মনে অন্য কিছু চলছিল। পরের দিন সুরাজ চেক নিয়ে এলো। জিএম বলল, কি সমস্যা, ক্লিয়ার করে দাও। কিন্তু তখন জানা গেল ভাস্কর তো 10 দিন আগেই তার অ্যাকাউন্ট বন্ধ করে সব টাকা বাড়ি নিয়ে গেছে, কিন্তু কম্পিউটারে তো অ্যাকাউন্টে টাকা দেখাচ্ছিল। সেই সময় এইসব আপডেট হতে 1 মাস লাগতো। মানে তাদের সবার মুখ ভেঙে গেল। আর ভাস্কর তার পরিবার সহ পালিয়ে গেল। তার বাবা তাকে দেশ ছাড়ার পরামর্শ দিয়েছিল, তাই তারা আমেরিকা চলে গেল। আর রিজার্ভ ব্যাংক হর্ষসহ সব স্ক্যামারদের ধরে নিল। লক্ষণ জানালো সে কিভাবে শুরু থেকে পরিকল্পনা করেছিল। আমেরিকায় সে একটা বড় হোটেল খুলল এবং আরামের জীবনযাপন করতে লাগলো। ফিল্মটি এই শিক্ষার সঙ্গে শেষ হয় যে টাকার নেশা দিন দিন বাড়তে থাকে, কখন থামতে হবে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন এবং এমনই আকর্ষণীয় মুভি এক্সপ্লেন ভিডিও দেখতে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।